আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি, লেকচার 36 কোষ রসায়নের, এবং আজকে আমরা প্রোটিনের শেষ ক্লাস করব। সো প্রোটিনের লেকচার 4, ওভারঅল এই চ্যাপ্টারের লেকচার 36। সো আমরা ঠিক আগের ক্লাসে প্রোটিনের শ্রেণীবিন্যাস পড়েছিলাম। সো প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল প্রোটিন, যেটা আমরা অলরেডি গত ক্লাসে পড়ে ফেলেছি। সরল প্রোটিন মানে এটাই ছিল যে প্রোটিনকে ভাঙলে শুধুমাত্র আমরা অ্যামিনো অ্যাসিড পাবো, অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাবো না, সেটাই ছিল সরল প্রোটিন। তো আজকে আমরা পড়ব যুগ্ম বা কনজুগেটেড প্রোটিন, যার আরেকটা নাম হচ্ছে সংশ্লেষিত প্রোটিন। তো নামের মধ্যেই আছে না যুগ্ম, অর্থাৎ এখানে প্রোটিনের সাথে আরেকটা কিছু যুক্ত থাকবে, এবং এ ধরনের প্রোটিনের নাম শুনলেই বোঝা যায় যে এটা একটা যুগ্ম প্রোটিন। যেমন আমি যদি প্রশ্ন করি লিপোপ্রোটিন, সো আমি যদি এটাকে একটু লিখে ফেলি, তাহলে কি হচ্ছে লিপোপ্রোটিন। এই যে আমি লিপোপ্রোটিন বললাম, নামটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে প্রোটিনের সাথে একটা লিপিড অংশ আছে। এই যে যদি কোনো প্রোটিনকে ভেঙে আমি অ্যামিনো অ্যাসিড ছাড়াও অন্য কিছু পাই, যেমন লিপিড পেয়েছি, তাহলে এই প্রোটিনটাকে আমরা বলবো যুগ্ম প্রোটিন। এবং এই লিপিড অংশটা যেহেতু কৃত্রিম অংশ, মানে প্রোটিন না, এটা একটা আর্টিফিশিয়াল অংশ, তাই এই লিপিড অংশটাকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক শব্দটার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল। প্রস্থেটিক শব্দটার অর্থ হচ্ছে আর্টিফিশিয়াল। যেমন কারো যদি দাঁত না থাকে, সে একটা নকল দাঁত লাগালো, তখন আমরা এটাকে বলি প্রস্থেটিক টুথ। বা কারো হাত নাই, নকল হাত লাগালো, প্রস্থেটিক হ্যান্ড, এরকম আর কি। ওকে, তাহলে আমরা যদি যুগ্ম প্রোটিনগুলো দেখি, এখানে 8টা যুগ্ম প্রোটিনের নাম দেওয়া আছে। প্রত্যেকটা নাম পড়লেই আমার মনে হবে এটা যুগ্ম প্রোটিন, কারণ তার প্রোটিনের সাথে অন্য একটা উপাদান আছে। যেমন দেখো নিউক্লিয় প্রোটিন, সো নাম শুনেই বোঝা যাচ্ছে নিউক্লিয় প্রোটিন, তার মানে প্রোটিনের সাথে নিউক্লিয় আছে, অর্থাৎ এই নিউক্লিয়টাই হলো প্রস্থেটিক গ্রুপ। তাহলে নিউক্লিয়তে কি হয়? নিউক্লিয়তে হয় নিউক্লিক অ্যাসিড। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন হয় যে নিউক্লিয় প্রোটিন কাকে বলে, তাহলে উত্তর হবে যে যুগ্ম প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড থাকে তার নামই হলো যুগ্ম প্রোটিন, তার নামই হলো নিউক্লিয় প্রোটিন। তাহলে এখন এই নিউক্লিয় প্রোটিন কোথায় পাওয়া যায়? যেহেতু নিউক্লিয় প্রোটিনে নিউক্লিক অ্যাসিড আছে, তাহলে নিউক্লিক অ্যাসিড কই থাকে? নিউক্লিয়াসের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে। তাহলে এর উদাহরণ হচ্ছে ক্রোমোজোম, বা উদাহরণ বা আমরা বলতে পারি অবস্থান। কোথায়? ক্রোমোজোম। এছাড়া নিউক্লিয়াস। এছাড়া আমরা যদি একটু চিন্তা করি, আজিবুর স্যারের বইয়ে আছে ভাইরাসের কথা। ভাইরাস কিন্তু নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। সো ভাইরাসকে আমরা কিন্তু নিউক্লিয় প্রোটিন বলতে পারি। সো আমরা লিখতে পারি ভাইরাস, পাশাপাশি রাইবোজোম। এটা আজিবুর স্যারের বইয়ে দেওয়া আছে। তাহলে এই 4টা কথাই আমরা মনে রাখবো। হাসান স্যারের বলা আছে ক্রোমোজোম, বাকি 3টা আছে আজিবুর স্যারের বইয়ে। তো আশা করি অপশন দেখলেই তোমরা পারবে, কারণ আমরা জানি রাইবোজোম এটা রাইবো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তাহলে রাইবোজোম যেহেতু রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে নিউক্লিক অ্যাসিড আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, সো ওটাও একটা নিউক্লিয় প্রোটিন। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো তাহলে গ্লাইকো বা মিউকোপ্রোটিন কি জিনিস। তাহলে গ্লাইকো বা মিউকোপ্রোটিন মানে এই প্রোটিনের সাথে গ্লাইকো বলতে কি বোঝায়? শর্করা বোঝায়। তাহলে প্রস্থেটিক গ্রুপ হিসেবে এদের কি থাকবে? শর্করা। এবং এই শর্করাগুলো হবে বিশেষ করে মনোস্যাকারাইড যারা আছে তারা। ওকে, এবং এই ধরনের গ্লাইকোপ্রোটিন কোথায় পাওয়া যায়? আমি যদি আগেরটা একটু মুছে ফেলি, এই গ্লাইকোপ্রোটিনগুলো কোথায় পাওয়া যায়? কোষ পর্দায় পাওয়া যায়, কোষ পর্দা বা কোষ ঝিল্লি। সাথে আজিবুর স্যারের 2টা কথা আছে যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেইটা হলো জেলিফিশ ও লালাতে। জেলিফিশ ও কি? লালা। তাহলে এই 3টা কথাই তোমাদের মনে রাখতে হবে যে এখানে গ্লাইকোপ্রোটিন পাওয়া যায়। তাহলে এবার তোমরাই বলো লিপোপ্রোটিন মানে কি? এখানে প্রস্থেটিক গ্রুপটা হবে লিপিড, এবং দুনিয়ার যত ঝিল্লি আছে বা মেমব্রেন আছে, সব মেমব্রেনই থাকবে লিপোপ্রোটিন। সব মেমব্রেনে থাকবে কি? লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিড এবং প্রোটিন থাকবে। তাহলে লিপোপ্রোটিন কই থাকবে? আমরা যদি বলি তাহলে आंसर হচ্ছে মেমব্রেন। পৃথিবীর ম্যাক্সিমাম মেমব্রেনই থাকবে কি? লিপোপ্রোটিন। এবং এখানে এই 2টা কথা, আচ্ছা ওটা শেষে আমি বলি। তাহলে এবার আসো ক্রোমোপ্রোটিন মানে কি? এই যে ক্রোম মানে হচ্ছে রং। তাহলে যদি কোনো রঞ্জক পদার্থ প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে, তাহলে কোনো প্রোটিনের সাথে যদি কোনো রঞ্জক পদার্থ প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ক্রোমোপ্রোটিন, বিকজ ক্রোম মানে হচ্ছে রং। এখন এই ক্রোমোপ্রোটিনের অনেকগুলো এক্সাম্পল আছে, এবং এই এক্সাম্পলগুলোর নাম শুনলেই তোমার মনে হবে এটা ক্রোমোপ্রোটিন। যেমন আমি যদি লিখি হিমোগ্লোবিন, তাহলে তোমরা সবাই জানো হিমোগ্লোবিন হচ্ছে একটা রং। তো
তো যেহেতু হিমোগ্লোবিন একটা রং, তাহলে অবশ্যই এটা একটা ক্রোমোপ্রোটিন। আমি যদি লিখি ক্লোরোফিল, তাহলে আমরা সবাই জানি ক্লোরোফিল একটা সবুজ রং, তাহলে ক্লোরোফিল হচ্ছে একটা ক্রোমোপ্রোটিন। আমি যদি লিখি ক্যারোটিন, ক্যারোটিন একটা কমলা লাল রং, সো ক্যারোটিন, তাহলে এটাও একটা ক্রোমোপ্রোটিন। আচ্ছা, আমি যদি এগুলোকে মুছে আমি যদি লিখি বিলি প্রোটিন, তোমরা নিশ্চয়ই বিলিরুবিন, বিলিভার্ডিন নাম শুনেছো পরিপাক চ্যাপ্টারে। বিলিরুবিন হচ্ছে হলুদ রং, এই বিলি কথাটা বাইল থেকে আসছে। সো বিলি প্রোটিন মানে হচ্ছে যে বিলিরুবিন বিলিভার্ডিন যেটা, তাহলে এটাও হচ্ছে একটা ক্রোমোপ্রোটিন, কারণ বিলি মানে রং। এছাড়া আরেকটা হচ্ছে ফ্লাভোপ্রোটিন। এই ফ্লাভোপ্রোটিনের এই ফ্লাভো কথাটার অর্থ হচ্ছে হলুদ, সো এটাও একটা হলুদ বর্ণের রং বা হলুদ বর্ণ, সো এটা হচ্ছে একটা কি প্রোটিন? ক্রোমোপ্রোটিন। তাহলে ফ্লাভোপ্রোটিন যে ক্রোমোপ্রোটিন, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ ফ্লাভিন এটাও একটা হলুদ রং। আচ্ছা, এবার আসো মেটালোপ্রোটিন। সো মেটাল মানে কি? ধাতু। মেটাল মানে কি? ধাতু। তাহলে মেটালোপ্রোটিন মানে যেখানে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে কি? ধাতু, যে কোনো ধাতু। তো এর উল্লেখযোগ্য এক্সাম্পল হচ্ছে, আমি যদি এটাকে মুছে ফেলি, এর উল্লেখযোগ্য এক্সাম্পল হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিনে মেটাল হিসেবে যেটা থাকে সেটা হলো জিঙ্ক। ইনসুলিনে মেটাল হিসেবে থাকে যেটা, তার নাম হচ্ছে জিঙ্ক। এছাড়া ফেরিডক্সিন, যার নামের শুরুতেই আছে ফেরি, তার মানে এখানে মেটাল হিসেবে থাকে আয়রন। এছাড়া সেলোপ্লাজমিন, এই সেলোপ্লাজমিনে মেটাল হিসেবে থাকে কপার। সেলোপ্লাজমিনে মেটাল হিসেবে থাকে কপার। এবং আরেকটা যদি আমি লিখি তাহলে হয় সিডারো, আমি জাস্ট এটা একটু দেখে বলি, সিডারোফিলিন। এবং এই সিডারোফিলিনেও মেটাল হিসেবে থাকে আয়রন। তাহলে এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে মেটালোপ্রোটিন, কারণ প্রত্যেকটার মধ্যে মেটাল আছে। বুঝতে পেরেছো? তাহলে এবার আসো ফসফোপ্রোটিন। সো নামের মধ্যেই আছে ফসফো, তাহলে নিজে গেস করো ফসফোপ্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কি থাকবে? ফসফোপ্রোটিনে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে ফসফরিক অ্যাসিড। তাহলে ফসফোপ্রোটিনে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকবে ফসফরিক অ্যাসিড। এবং তোমাদের এই হাসান স্যার আজিবুর স্যার বিলে ফসফোপ্রোটিনের বেলায় বলা আছে যেটি পানিতে অদ্রবণীয়, আর এদের বেলায় বলা আছে পানিতে দ্রবণীয়। তাহলে যেহেতু ফসফোপ্রোটিনের বেলায় পানিতে অদ্রবণীয় কথাটা বলা আছে, আর কোনো প্রোটিনের নামের শেষে ওটা লেখা নাই, তাই কখনো যদি বলে কোন যুগ্ম প্রোটিনটি পানিতে অদ্রবণীয়, তাহলে অবশ্যই আনসার হবে ফসফোপ্রোটিন। তাহলে ফসফোপ্রোটিনের প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে ফসফরিক অ্যাসিড, এবং এই ফসফোপ্রোটিনটা পাওয়া যায় দুধে এবং ডিমে। তো তোমরা নিশ্চয়ই দুধের কেসিন নামক একটা প্রোটিনের নাম শুনছো। দুধের কেসিন, ওই যে রেনিন এনজাইম দুধের কেসিনকে প্যারাকেসিন করে, তাহলে সেই দুধের যে কেসিন, এই কেসিনটা হচ্ছে ফসফোপ্রোটিন। দুধের কেসিন, এবং কেসিন কিন্তু শুরুতে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ক্যাসিনোজেন হিসেবে থাকে, নামের শেষে জেন থাকা মানে নিষ্ক্রিয়। আর ডিমের মধ্যে যে প্রোটিনটা থাকে ফসফোপ্রোটিন, তার নাম হচ্ছে ভাইটেলিন। তাহলে ডিমের মধ্যে ভাইটেলিন, এবং তোমরা যখন প্রজনন তন্ত্রে ডিম্বাণুর গঠন পড়বা তখন দেখবা যে ডিম্বাণুর যে কোষ ঝিল্লি, সেই ঝিল্লিটার নাম হচ্ছে, ডিম্বাণুতে একটা কোষ, তাহলে ওর ঝিল্লিটার নাম হচ্ছে ভাইটেলিন ঝিল্লি। সো মনে রাখো দুধের ক্যাসিনোজেন এবং ডিমের ভাইটেলিন এগুলো হচ্ছে ফসফোপ্রোটিন, খুবই ইম্পর্টেন্ট। দুধ ডিমে কোন প্রোটিন? ফসফোপ্রোটিন। এইবার দেখো, একটু আগে আমরা মেটালোপ্রোটিনের মধ্যে লৌহ পড়ছিলাম, আবার ক্রোমোপ্রোটিনের মধ্যে ফ্লাভো পড়ছিলাম। এই দুটোকে আবার আলাদা করে লিখছে ফ্লাভোপ্রোটিন। অর্থাৎ ফ্লাভোপ্রোটিনের বেলায় এখানে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে এফএডি। এফএডি এটা একটা কোএনজাইম, কোএনজাইম কি আমরা সামনে পড়বো, যার পুরো নাম হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। তাহলে যে সকল প্রোটিনের সাথে ফ্যাড এফএডি যুক্ত থাকে তাদেরকে আমরা বলি ফ্লাভোপ্রোটিন। আর যে সকল প্রোটিনের সাথে লৌহ পরফাইরিন নামক যৌগ থাকে, এই পরফাইরিন যৌগটা কিন্তু আমাদের হিমোগ্লোবিনের মধ্যেও আছে। তোমরা যদি হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা শিখতে চাও তাহলে এই লিংকে ক্লিক করো, সেটার উপর আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি, তখন তোমরা পরফাইরিন বিষয়টা বুঝতে পারবা। আর হাসান স্যারের বইয়ে পরফাইরিন না দিয়ে প্রোফাইরিন দিচ্ছে, যেটা ভুল, এটার উচ্চারণ কিন্তু পরফাইরিন। তাহলে লৌহ পরফাইরিন প্রোটিনে প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে কে? প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে লৌহ পরফাইরিন নামক যৌগটা। তাহলে দেখো তোমাদের এখানে তাহলে চ্যালেঞ্জ কি, তোমরা কিন্তু অপশন দেখলেই বুঝতে পারবা কোনটা যৌগিক প্রোটিন। এখন ঝামেলা হবে এগুলো বাদে যদি অন্য কিছু অ্যাড করে, যেমন তোমরা যখন লিপিড পড়বা তখন দেখবা সেখানে আছে সালফোলিপিড।
তাহলে সালফোলিপিড একটা যুগ্ম লিপিড, কারণ ওখানে লিপিডের সাথে সালফার আছে। তো সালফোলিপিড থাকলেও সালফোপ্রোটিন বলে কিন্তু কিছু নাই। কিন্তু সালফোপ্রোটিন নাম শুনে তোমার মনে হইতে পারে হ্যাঁ, যে প্রোটিনে সালফার থাকে তাকে মনে হয় সালফোপ্রোটিন বলে, তাই না? কিন্তু সালফোপ্রোটিন বলে তো কিছু নাই যেটা আমরা এখানে পাই নাই। তাহলে অপশনে এভাবে আসতে পারে যে নিচের কোনটি যুগ্ম প্রোটিন নয়, সেক্ষেত্রে সালফোপ্রোটিন অপশন বা এরকম প্রোটিনের সাথে এমন কিছু যোগ করে দিল, তো যোগ করে দিয়েছে বলে তোমার মনে হইলো হ্যাঁ এটা তো হবে, কিন্তু আসলে হবে না। এই জন্য এই 8টা নাম কিন্তু একটু ভালো করে পড়া লাগবে। তো এবার আসো প্রোটিনের 3 নাম্বার, সেটার নাম হচ্ছে উদ্ভূত প্রোটিন বা উৎপাদিত প্রোটিন। নাম শুনেই বোঝা যাচ্ছে এই প্রোটিনগুলো কিন্তু উৎপন্ন হয়, অন্য একটা প্রোটিন থেকে উৎপন্ন হয়। যেমন তোমরা পরিপাক চ্যাপ্টারে পড়েছো যে যখন আমরা কোনো প্রোটিন জাতীয় খাবার খাই, এই প্রোটিন জাতীয় খাবারটা যখন আমার পাকস্থলীতে যায়, তখন পেপসিন নামক এনজাইম দিয়ে এই প্রোটিনটা ভেঙে কি হয়, পেপটোন ও প্রোটিওজ হয়, তোমরা শিখেছো। আবার এটাকে যখন আমরা আবার ভাঙবো, তখন ট্রিপসিন নামক একটা এনজাইম এটাকে ভেঙে পেপটাইড করে। তাহলে একটা জিনিস তোমরা আমাকে বলো তো, এই যে পেপটোন, এই যে প্রোটিওজ, এই যে পেপটাইড, এই প্রত্যেকটা জিনিস আর একটা প্রোটিন থেকে আসছে না? এক্স্যাক্টলি। তো যখন কোনো প্রোটিন এনজাইম কিংবা অন্য কোনো রাসায়নিক পদার্থের সাহায্যে অন্য একটা প্রোটিন থেকে উৎপাদিত হয়, তার নামই উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন বা লব্ধ প্রোটিন। মানে যে প্রোটিন অন্য আরেকটা প্রোটিন থেকে তৈরি হচ্ছে। তাহলে দেখো পেপটোন, প্রোটিওজ এরাও প্রোটিন, কিন্তু সেটা তৈরি হয়েছে একটা প্রোটিন থেকে। আবার পেপটাইড এটাও প্রোটিন জাতীয় পদার্থ, সেটা তৈরি হয়েছে আরেকটা প্রোটিন থেকে। তাই এই সবগুলোই হচ্ছে ভাইয়া উৎপাদিত বা লব্ধ প্রোটিন। যেমন আমি যদি তোমরা সবাই জানো মানুষের পেশির প্রোটিনটা হচ্ছে মায়োসিন, যেহেতু মায়ো মানে পেশি, তাহলে এই মায়োসিন থেকে একটা উৎপাদিত প্রোটিন তৈরি হয় যার নাম মায়োসান। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে মায়োসিন কি, তো মায়োসিন হচ্ছে নরমাল প্রোটিন, কিন্তু যদি বলে মায়োসান কি, তাহলে নাম শুনে বুঝতেছো যেটা মায়োসিন থেকে আসছে, তাহলে এটা হচ্ছে উৎপাদিত প্রোটিন। আবার তোমরা নাম শুনেছো অ্যালবুমিন, তাহলে অ্যালবুমিন থেকে তৈরি হয় অ্যালবুমোস। তাহলে তোমরা কিন্তু অ্যালবুমিন নামটা শুনেছো, বাট অ্যালবুমোস নামটা কিন্তু খুব বেশি শোনো নাই। তাহলে যদি বলে অ্যালবুমোস কি, তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে এটা অ্যালবুমিন নামক প্রোটিন থেকে তৈরি হয়। তাহলে অ্যালবুমোস হচ্ছে একটা যুগ্ম প্রোটিন। এখন তোমরা রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর পড়েছো, সেই ফ্যাক্টরগুলো মনে রাখার জন্য একটা ছন্দ ছিল, ফুল পরে টুপ করে। এই ফুলতে হয় ফাইব্রিনোজেন। তো ফাইব্রিনোজেন একটা প্রোটিন, এই ফাইব্রিনোজেনটা যখন সক্রিয় হয় তখন নাম হয় ফাইব্রিন। তাহলে খেয়াল করো তো, ছিল কিন্তু ফাইব্রিনোজেন, বাট সেই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন নামক প্রোটিন তৈরি হয়েছে। তাহলে এই ফাইব্রিনটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। তাহলে উদ্ভূত প্রোটিনের আমরা 6টা নাম শিখলাম, পেপটোন, প্রোটিওজ, পেপটাইড, অ্যালবুমোস, মায়োসান, ফাইব্রিন। আশা করি উদ্ভূত প্রোটিন ব্যাপারটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল প্রোটিনের ক্লাসিফিকেশন। এখন আমরা একটা শব্দ শিখবো, সেই শব্দটা হচ্ছে প্রোটিওম। সো মনে রাখবা নামের শেষে ওম কথাটার অর্থ হলো সমষ্টি। যেমন আমি যদি বলি জিনের সমষ্টিকে কি বলে, তাহলে উত্তর হবে জিনোম। তাহলে প্রোটিনের সমষ্টিকে কি বলবো, প্রোটিওম। তাহলে প্রোটিওম হচ্ছে আসলে প্রোটিনের সমষ্টি, তাহলে প্রোটিনের সমষ্টিকে আমরা কি বলবো, প্রোটিওম। তাহলে একইভাবে জিনোম কি, জিনোম হচ্ছে মানুষের বলো আর পৃথিবীর যে কোনো জীবের বলো, এই জীবের যে জনন কোষ, যেমন মানুষের কথা বলি, মানুষের জনন কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। তো ছেলেদের বেলায় তো শুক্রাণু আছে, এই শুক্রাণুতে 23টা ক্রোমোজোম আছে। এই 23টা ক্রোমোজোমে যত জিন আছে সবগুলো জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। তাহলে কি দাঁড়ালো, জিনোম হচ্ছে জিনের সমষ্টি, বাট এই জিনটা হচ্ছে জনন কোষে যত ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমে যত জিন আছে তার সমষ্টি। দেহকোষের জিন কিন্তু না, জনন কোষ, এটা মাথায় রাখতে হবে। তো আমি সংক্ষেপে লিখলাম জিনের সমষ্টি। এখন আল্লাহ তাআলা আমার শরীরে যত জিন দিয়েছে এগুলো তো সবসময় ফিক্সড, এগুলো তো চেঞ্জ হবে না, কিন্তু প্রোটিন চেঞ্জ হইতে পারে। তাহলে আমরা বলতে পারি জিন হচ্ছে অপরিবর্তনীয় বা অপরিবর্তনশীল, বাট প্রোটিন বা প্রোটিওম সেটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে এই গেল আমাদের আলাদা একটা টপিক। এখন হাসান স্যারের বইয়ে 2টা এক্সট্রা কথা আছে, সেটা হলো প্রোটিনের কাজ।
যদি প্রোটিনটা তোমাদের শর্ট সিলেবাসে থাকতো তাহলে রিটেনের জন্য প্রোটিনের কাজ ইম্পর্টেন্ট হইতো। যেহেতু এটা শর্ট সিলেবাসে নাই, এমসিকিউ এর জন্য কয়েকটা বিষয় জানতে হবে। তো সেই বিষয়গুলো আমি একটু দাগিয়ে দিই, আশা করি সবার হাসান স্যারের বই আছে। তো প্রোটিন তো জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই যে কোলাজেন, আমাদের যে অস্থি তরুণাস্থি, এগুলোর গঠন দেয় হচ্ছে কোলাজেন নামক প্রোটিন। এছাড়া প্রোটিন থেকে আমরা শক্তি পাই, যেহেতু খাদ্য, শক্তি তো পাবোই। আমরা একটু আগে দেখলাম বিভিন্ন অঙ্গাণুর ঝিল্লিতে লিপোপ্রোটিন থাকে। তারপরে যেগুলো ইজি সেগুলো নিয়ে আমরা পড়বো না। এই যে 4 নাম্বারটা, তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা, সেকেন্ড ইয়ারে উদ্ভিদ বিজ্ঞান নবম অধ্যায় পড়বা, তখন কেলভিন চক্র পাবা। এই কেলভিন চক্রে রুবিস্কো এনজাইমটা ব্যবহৃত হয়। তো মনে রাখবা, দুনিয়ার সকল এনজাইম হচ্ছে প্রোটিন। তো যেহেতু রুবিস্কো এটা একটা এনজাইম, আর এনজাইম মানে যেহেতু প্রোটিন, তাহলে রুবিস্কো আসলে যে কাজটা করে সেই কাজটা আসলে প্রোটিনের কাজ। এবং সে কি কাজ করে এটা কেলভিন চক্রে আরো ভালো বুঝতে পারবা, যেহেতু এটা একটা এনজাইম, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়া ইমিউনোগ্লোবিউলিন, এটার আরেকটা নাম হচ্ছে অ্যান্টিবডি। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিনেরই আরেকটা নাম কি? অ্যান্টিবডি। সো অ্যান্টিবডি কি করে? রোগ প্রতিরোধ করে। এছাড়া ইনসুলিন, এটা একটা হরমোন, এটাও একটা প্রোটিন। তাহলে প্রোটিনের আরেকটা কাজ কি? হরমোন উৎপাদন করে। আবার আমরা জানি, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছি যে নিউক্লিয়াসের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে 2 ধরনের উপাদান আছে, একটা নিউক্লিক অ্যাসিড আর একটা প্রোটিন। এই প্রোটিনের মধ্যে উল্লেখযোগ্য প্রোটিন হলো হিস্টোন। তাহলে সেই হিস্টোন প্রোটিন কি করে? নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর রাখে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায়, যেমন সাপের বিষের প্রোটিন, এটা খেলে আবার কেউ মারাও যায়। আবার যে সকল উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে তারা অনেক পশু পাখির আক্রমণ থেকে কি পায়? রক্ষা পায়। কারণ ওই পশু পাখি ওকে খেতে গেলে পশু পাখি আর খায় না, পালায় যায়, পশু পাখির ক্ষতি হয়। এছাড়া আমরা জানি হিমোগ্লোবিন একটা প্রোটিন, সে আবার অক্সিজেন সঞ্চালন করে। তোমরা এটা স্টার চিহ্ন দাও। আমরা সবাই জানি ডিফেন্স, ডিফেন্স মানে কি? প্রতিরক্ষা, তাই না? তাহলে মানবদেহের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন, যার নাম ডিফেন্সিভ। আচ্ছা, পেপটাইড থেকে যে প্রোটিনটা উৎপন্ন হয় তার নাম ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে। আমরা সবাই জানি অ্যান্টিবডি আসলে কি করে? রোগ প্রতিরোধ করে। সেই অ্যান্টিবডি আগেই পড়লাম। আচ্ছা, পিগমেন্ট, পিগমেন্ট মানে হচ্ছে রং। তো তোমরা যখন চোখ পড়বা, মানুষের চোখের মধ্যে, চোখের রেটিনার মধ্যে 2 ধরনের কোষ আছে, একটা রড কোষ আর একটা কোন কোষ। এই রড কোষে যে প্রোটিন আছে তার নাম হচ্ছে রোডোপসিন। এই রোডোপসিন নামক প্রোটিন, সো রড কোষ যেহেতু, তাহলে এটা একটা পিগমেন্ট হিসেবে কাজ করে। কারণ রড কোষ এবং কোন কোষ এই চোখ আমরা যেহেতু দেখতে সাহায্য করে, সো আমরা বিভিন্ন কালার দেখতে পাই। যদিও রড কোষ অনুজ্জ্বল আলোতে দেখতে হেল্প করে, তাহলে রোডোপসিন এটা একটা পিগমেন্ট বা রং হিসেবে কাজ করে। ইন্টারফেরন একটা গুরুত্বপূর্ণ প্রোটিন, যার কাজই হলো ভাইরাস। জীবনও ভুলবা না, ইন্টারফেরন কেবলমাত্র ভাইরাসের আক্রমণকে প্রতিহত করতে পারে। সম্প্রতি জানা গেছে ভাইরাস ছাড়া এটা ক্যান্সার, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 গ্রাম প্রোটিন জারণে আমরা কত কিলো ক্যালোরি শক্তি পাই। এই যেগুলোকে আমি একটু গোল্লা করে দিয়েছি, এগুলো একটু ভালো করে পড়বা, এগুলোই এমসিকিউ। সো যেহেতু রিটেন নাই, সবগুলো কথা আসলে মুখস্থ করার কিছু নাই, দাগানো অংশগুলো জাস্ট অপশন দেখলে যাতে পারো। এইবার জীবদেহে প্রোটিনের ভূমিকা, এখানে যেহেতু হেডলাইন আছে, এমসিকিউতে হেডলাইন আসতে পারে, তাই তোমরা অবশ্যই হেডলাইনগুলো পড়বো। আমরা সবাই জানি এনজাইম হচ্ছে প্রোটিন। প্রোটিন দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ করে, বিভিন্ন গঠন দেয়, হিমোগ্লোবিন পরিবহন করে, একটু আগেই পড়লাম গঠন দেয়। এছাড়া সাপের বিষ, বিষক্রিয়া, আবার অ্যান্টিবডি, আত্মরক্ষা। এছাড়া ইন্টারফেরন, ভাইরাস, ক্যান্সার প্রতিরোধ করে। এই 8 নাম্বারটা স্টার চিহ্ন দাও। অ্যান্টিবায়োটিক উৎপাদনেও যে প্রোটিন, সেটা যদি না পড়ো তাহলে কিন্তু মনে থাকবে না। এছাড়া ইমিউনিটি, ইমিউনিটি মানে প্রতিরক্ষা, ইমিউনিটি মানে কি? প্রতিরক্ষা। তাহলে অ্যান্টিবডি কি? প্রতিরক্ষা দেয়। 10 নাম্বার স্টার চিহ্ন দাও। মস্তিষ্কে তৈরি হয় একটা ব্যথানাশক, যার নাম এন্ডরফিন। এটা মুখস্থ করতে হবে। এই এন্ডরফিন একটা প্রোটিন, যেটা ব্যথানাশক। কই তৈরি হয়? মস্তিষ্কে। তাহলে ব্যথানাশক হিসেবে। আর ঘুম সৃষ্টিতে সম্প্রতি একটা ফ্যাক্টর তৈরি হয়েছে, এস ফ্যাক্টর। এস মানে আসলে স্লিপিং, স্লিপিং ফ্যাক্টর মানে যে ঘুম আনয়ন করে, ঘুম নিয়ে আসে, সেটাও এক ধরনের প্রোটিন। তার মানে প্রোটিন ঘুম সৃষ্টিতে হেল্প করে, ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক। এই 3টা কিন্তু তোমাদের একটু নতুন তথ্য, আর বাকিগুলো কিন্তু অপশন দেখলেই তোমরা পারবে। তো এই ছিল আমাদের প্রোটিন। সো কোষ রসায়নের আলহামদুলিল্লাহ কার্বোহাইড্রেট শেষ, অ্যামিনো অ্যাসিড শেষ, প্রোটিন শেষ। বাকি থাকলো লিপিড এবং এনজাইম। শীঘ্রই লিপিডের লেকচার শুরু হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।